পেছন থেকে শটগানটা বের করে জাস্ট বলতেছিল যে তুই যাবি না, আচ্ছা ঠিক আছে, একদম কাছ থেকে ঠেকিয়ে ফায়ার। আমাকে যে গুলিটা করা হয় সেটা হচ্ছে ব্রাশ ফায়ার। তা আমি জাস্ট নিজের দিকে ফোকাস করে দেখি যে আমার পেটের মাংস ছিঁড়ে একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ওরা আমাকে ধরে কান্না করতেছে যে বাবা তোমার এ কি হলো। তখন আমি ভাবছি যে শেষ, আমি আর বাঁচবো না। আমি আল্লাহর কাছে তওবা করতেছিলাম যে আল্লাহ, আমি মাত্র সেন্সে আসতেছি তখন ডিবি হারুন যায় যে ক্যামেরা ওপেন করে ডিরেক্ট আমাকে বলতেছে, হ্যাঁ নাম কি, কই থাকি, কি করি, কিসে পড়ি, ফ্যামিলিতে কে কে আসে, কেন গেছি, ওদেরকে কেন ট্রিটমেন্ট দিচ্ছেন, ওরা হচ্ছে দেশদ্রোহী, ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য। তা আমি উত্তরাতে ছিলাম সকাল 9টা নাগাদ। উত্তরা দেখতেছি যে রাজলক্ষ্মীর কী অবস্থা, আবদুল্লাপুরের কী অবস্থা, সবগুলো একটু মনিটরিং করতেছিলাম কোথায় কী লাগবে। তা আমি ছিলাম উত্তরা বিএনএস সেন্টার, এখানে মেডিকেলের নার্সিংয়ের অনেক স্টুডেন্ট ছিল, প্লাস বিভিন্ন ফ্যাকাল্টির অনেক স্টুডেন্ট ছিল। তাদের সাথে কথা বললাম যে ভাইয়া আমার কাছে এরকম ফার্স্ট এড আছে, আপনার ছেলে নিতে পারেন। তো তারা আর কি অনেক খুশি হয়। আমার পারপাস ছিল আমি আমার ফার্স্ট এডগুলো তাদেরকে দিয়ে আমি চলে যাব, বাসায় ব্যাক করব। আমি সকালে নাস্তা করে আসি নাই। তো বাসায় যাওয়ার আগে আমি তাদের সাথে গল্প করতেছি, ঠিক তেমন সময় প্রায় 10:30 এরকম সময় ঠিক রাজলক্ষ্মী মার্কেটের পেছন থেকে ছাত্রলীগ হামলা করে, ঠিক সেম আগের মতো। দা, চাকু, বটি, মানে যেগুলো আমরা কোরবানিতে ইউজ করি সেগুলো ইউজ করতেছে মানুষের উপর। এত রক্ত আমি কখনো দেখি নাই। তো জিনিসটা না আমি মানতে পারি নাই। পরে ভাবলাম যে আচ্ছা যা হয়েছে, আমি আর বাসায় ফিরবো না, এইখানে আমার থাকাটা জরুরি, হয়তো বা আমি আরও দুজনকে হেল্প করতে পারবো। তা আমি আর বাসায় যাই নাই। তো পেছনে যেরকম মানে যেগুলো স্টুডেন্টরা ছিলাম আমরা সামনে আগাই, ভাইয়াদেরকে রেস্কিউ করি, ওদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করি। দেন আমরাও বিভিন্ন মেডিকেলে পাঠায় দিই, উত্তর আধুনিক মেডিকেল, কৈতমতি মেডিকেল। পরবর্তীতে আমরা যে দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্ট এড দিতেছি, তো পুলিশ আর ছাত্রলীগ আমি সহকারে কয়েকটা সিনিয়র ভাইয়াকে টার্গেট করে, ভাবতেছে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, তার মনে হয় আমরা আন্দোলনের মাথা, আমরা ইন্ধন যোগাচ্ছি। তো আমরা দৌড়াদৌড়ি করতেছি, সকাল সারাদিন ফার্স্ট এড দিলাম। দেন আমরা স্থির হয়ে বসলাম, জুমার নামাজের আজান দিল, ওদিন ছিল শুক্রবার। মসজিদে যে মানুষ ঢুকবে, মুসল্লিরা ঢুকবে এরকম কোনো স্কোপ ছিল না। মসজিদের সামনে তুমুল গোলাগুলি, পুরোটা রাস্তা তুমুল গোলাগুলি, মানে গোলাগুলি অফই হইতেছে না। ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা আহত হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে। তা আমরা এক পর্যায়ে মসজিদে যাই, নামাজ পড়ি, আমাদের জন্য মসজিদে দোয়া পাঠ করা হয়। আমরা নামাজ পড়ে বের হচ্ছি, এমন সময় আমি আগে বের হই, আমাদেরকে তো আগেই টার্গেট করা। তো আমাকে তাক করে আবারও গুলি স্টার্ট, অকথ্য ভাষায় গালাগালি। তা আমি আর কি মসজিদ থেকে একটু সামনে এক স্টেপ আগাই, দুজন পুলিশও আর কি এদিক থেকে আসতেছিল, ঠিক এই সেম স্পটে আর কি আমি দাঁড়াই। তো তারাও তাদের টিম থেকে দুজন দৌড়ে আসে আমার দিকে, এসে ডিরেক্ট আমার কোমরে বেল ধরে ফেলা একজন, এসে ধাক্কাধাক্কি করে বলতেছে যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তো তাদের ব্যবহার খুব রুড ছিল। তা আমি ডিরেক্ট ভাবছি যে না, ওনাদের ইন্টেনশন ঠিক না। তা একজন আমার কোমরে বেল ধরে ফেলছে, ধরে ধাক্কাধাক্কি করতেছে যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তা আমি তার হাতটা জাস্ট ছিটকে এক স্টেপ পেছনে আগাই। তো আমি তাদেরকে বলছিলাম যে আমি যাবো না, আমি কেন যাব। তো সামনে যে সিনিয়র পুলিশটা ছিল উনি আমাকে পেছন থেকে শটগানটা বের করে জাস্ট বলতেছিল যে তুই যাবি না, আচ্ছা ঠিক আছে, একদম কাছ থেকে ঠেকিয়ে ফায়ার। তো দুই রোডের পাশে যে পথযাত্রীরা ছিল, মসজিদের সামনে আমার স্টুডেন্টরা ছিল যারা সহযোদ্ধা আমাদের, তো তারা যে আসবে তখন আমার কাছে আসতে পারতেছিল না, তো তাদেরকেও তাক করে গুলি করতেছে যাতে আমার দিকে না আসতে পারে। তো আমি যখন কনসিয়াসে আসি যে আমার গুলির একটা ধাক্কা লাগে, তখন আমি কিছু বোঝার আগেই যে লক্ষ্য করি তারা তাদের টিমের দিকে দৌড়ে চলে গেছে। তা আমি জাস্ট নিজের দিকে ফোকাস করে দেখি যে আমার পেটের মাংস ছিঁড়ে একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তো ব্ল্যাক কালার প্যান্ট, রক্ত জমে থোকা লাল হয়ে একদম গেছে। আমি না খুব আশ্চর্য হয়ে যায় যে সারা সকাল সবার জন্য দৌড়াদৌড়ি করলাম, সবাইকে শেল্টার দিলাম, মেডিকেলে পাঠালাম, এখন আমার এই পরিণতি। বাসায় আমার জন্য আব্বু আম্মু ওয়েট করতেছে, নামাজের আগে আমি কথা বলতেছি, এই মনে হয় আমার দি এন্ড। তো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম কোনো পর্যায়ে। তো নিজের দুই হাতে আর কি সব কিছু গ্যাদার করে আমি স্টেপ বাই স্টেপ রোডের ক্রস করতে চেষ্টা করি, কিন্তু তখন আমি যদি রোড ক্রস না করতে পারি তখন আমার দিকে তাক করে গুলি। কিন্তু আল্লাহর রহমতে আমার গায়ে আর কোনো গুলি লাগে নাই। আমি রোডের ওই পাশে চলে যাই ক্রস হয়ে। ওই পাশে যে পথযাত্রীরা ছিল তারা আমাকে কেউ চিনে না। সারাদিন যে সংগ্রাম করলাম, সারাদিন দৌড়াদৌড়ি করলাম, কেউ চিনে না, তারা হচ্ছে পথযাত্রী।
ওরা আমাকে ধরে কান্না করতেছে যে বাবা তোমার এ কি হলো। ওরা ওদের গায়ে কাপড় খুলে পাঞ্জাবি খুলে আমার কোমরে বাদ দিতেছে যাতে এক্সট্রা ব্লিডিং না হয়। ওদেরকে আমি চিনি না পর্যন্ত। তো ওরা এক পর্যায়ে আমাকে রিক্সায় উঠে আমাকে মেডিকেল নিয়ে যাবে, আমাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়, উত্তর আধুনিক মেডিকেল। নিতে নিতে রাস্তার প্রত্যেকটা মোড়ে ছাত্রলীগ, প্রত্যেকটা মোড়ে প্রশাসন, ধরতে পারে না আরেকটা ছোট সংঘর্ষ, তারা পারে না রাস্তা আমাকে ধরে মেরে ফেলতে। বুঝতে পারছে একজন আহত। তো বিএনএস আমার হাউস বিল্ডিং আমার উপর একবার অ্যাটাক হয়, বাট আমার রিক্সার আশেপাশে অনেক ক্রাউড ছিল দেখে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো মেডিকেলে আমার প্রায় টানা 6 ঘন্টা অপারেশন হয়। তখনও আমার বাবা মা জানে না যে আমার কি পরিণতি বা আমি যে গুলিবিদ্ধ হয়েছি। তো আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। তখন আর কি কোনো ডক্টর বা প্রফেসর ছিল না মেডিকেলে, যেহেতু শুক্রবার অফ ডে, দেশের অবস্থাও ভালো না। তো ইমার্জেন্সিতে যে দায়িত্বে ছিলেন উনি আর কি আমাকে অ্যানালাইজ করে। তখন আর কি আমাকে হসপিটালের বেডে শোয়ানো হয়। আমি দেখতেছিলাম তখনও কনসিয়াস। তখন আমাকে কোনো পেইন কিলার বা অ্যানাস্থেশিয়া দেওয়া হয় নাই। তখন ডাক্তার আর কি আমার একদম পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। নাড়ি বুড়ি সব নাড়াচাড়া করতেছিল, সব খেলে ভেতরে পুশ করতেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম, আমি নিজের চোখে সব দেখতেছি মৃত্যু কাকে বলে, মৃত্যুর যন্ত্রণা কি। আমার এরকম অসংখ্য যন্ত্রণা, মানে অসহ্য যন্ত্রণা, আমি যে ডক্টরকে বলবো যে আমার ব্যথা হচ্ছে, প্লিজ আর করেন না, আমি মারা যাব, আমি সেই শক্তিটুকু পাচ্ছিলাম না যে আমি ডক্টরকে বলবো। আমি জাস্ট ফিল করতেছি, আমি 2 চোখ দিয়ে দেখতেছি, আমার চোখ দিয়ে কান্না মানে পানি বের হইতেছে, এতটুকুই। তার পরবর্তীতে আমাকে ওটিতে শিফট করা হয়। তারপর 1-2জন করে ডক্টররা আসে ওটির জন্য। দেন ওইখানে মেডিকেল স্টুডেন্টরা ছিল, ওরা আশেপাশে ঘেরাও দিয়ে আমাকে সাহস দিতেছিল। তখন আমি ভাবছি যে শেষ, আমি আর বাঁচবো না। আমি আল্লাহর কাছে তওবা করতেছিলাম যে আল্লাহ, আমি আমার বাবা মার একটা মাত্র ছেলে, আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারলাম না, দেশের জন্য পারলাম না। হয়তো আমি সুস্থ থাকলে আরও কয়েকজনের হেল্প করতে পারতাম, আমি আমার বাবা মার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতাম। আমি একটা সন্তান হিসেবে ব্যর্থ। তো এই করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। তো পরবর্তীতে আমার ফ্যামিলির ভাষ্য মতে, আমার ডক্টরদের ভাষ্য মতে আমার টানা 6 ঘন্টা ওটি হয়, অপারেশন হয়। দেন আমাকে আইসিইউতে শিফট করা হয়। তখন আবার পুলিশের একটা চলতেছিল, অভিযান চলতেছিল যে আহত যে স্টুডেন্টদের মেডিকেল থেকে আপনার আটক করা হচ্ছিল, ওদেরকে গুম করে সরায় ফেলা হচ্ছিল। তো ঠিক সেম আমি যে মেডিকেল ছিলাম ওই মেডিকেলেও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, প্রত্যেকটা ফ্লোর থেকে সকল আহত স্টুডেন্টদেরকে আটক করা হয়ে গেছে। তখন আমি আইসিইউতে, কেউ জানে না আমার খবর, তো নিয়ে চলে গেছে। তো তখন বেশ কিছুক্ষণ পর ডিবি হারুন আর কি জানতে পারে যে আমি একটা স্টুডেন্ট আইসিইউতে ভর্তি। তো তখন আর কি একদম 3-4টা গাড়ি, পুলিশের গাড়িগুলো তো অনেক বড় বড় হয়, 3-4টা গাড়ি ভর্তি পুলিশ মেডিকেলের নিচে। আইসিইউর সামনে প্রায় 10-12 জন পুলিশ আসে উইথ তাদের অস্ত্র। আইসিইউর ভেতরে প্রায় ডিবি হারুন নিজে যায় উইথ তার 2টা সহকর্মী। তো তখনও আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারি নাই, তাদের সাথে আমার দেখা হয় নাই। তাই মাত্র সেন্সে আসতেছি, তখন ডিবি হারুন যায়, যে ক্যামেরা ওপেন করে ডিরেক্ট আমাকে বলতেছে, হ্যাঁ নাম কি, কই থাকি, কি করি, কিসে পড়ি, ফ্যামিলিতে কে কে আসে, কেন গেছি, মানে খুবই রুড। তো আমি জাস্ট আশেপাশে তাকায় দেখলাম যে আইসিইউ যে গেটটা ছিল ওই গেটের মধ্যে দূরে আমার বাবা মা আমাকে মানে হাত দিয়ে ইশারা দিতেছে যে আমরা আসছি, ভয় পাও না, ভয় পাও না। তা আমি বুঝলাম, আমি একটু আশ্বস্ত হলাম যে না, আমার বাবা মা ওইখানে আসে। তা আমি ডিবি হারুনকে বললাম যে আমার বাবা মা বাহিরে, আপনি তাদের সাথে কথা বলেন। তো ডিবি হারুন আমার বাবা মার সাথে কথা বলে নাই, ডিরেক্ট আইসিইউ যে ডিউটি অফিসার ছিল, তো ওই ডিউটি অফিসারের কাছে চলে যায়, ডক্টরের কাছে চলে যায়, যে ওনাদেরকে ডিরেক্ট আর কি এক প্রকার চাপ ক্রিয়েট করে যে ওদেরকে কেন ট্রিটমেন্ট দিচ্ছেন, ওরা হচ্ছে দেশদ্রোহী, ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন। তো আর কি মেডিকেলের উপর অনেক চাপ ক্রিয়েট করা হয়। কিন্তু যেহেতু আমার ব্যাপারটা খুবই সেন্সিটিভ ছিল, আমি বাঁচবো কি না তাও কোনো সন্দেহ, ডক্টররাও বলে দিছে যে আমার ফ্যামিলিকে, সবাইকে, প্রশাসনকে, যে আমি বাঁচবো না। তো সেইখানে তো হ্যান্ড ওভার করলেও কোনো লাভ নেই। তো আর কি ডিবি হারুন ওদিন আমাকে আটক করে নাই, সিভিলে 2জন গোয়েন্দা রেখে যায় 24 ঘন্টা নিয়োজিত, যাতে আমার বাবা মা আমাকে অন্য কোথাও আর কি ট্রান্সফার বা মানে সরাইতে না পারে। তো ওইখানেই ছিলাম প্রায়, ওই মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিন। 10-12 দিন থাকাকালীন প্রত্যেকটা দিন রেগুলার চাপ ক্রিয়েট করতো যাতে আমার ট্রিটমেন্ট না করা হয়, আমার আপডেট কি, আমার জন্য বাকি পেশেন্টদের প্রবলেম হচ্ছিল। তো এক পর্যায়ে মেডিকেল থেকেও বলে যে আমরা আর পারতেছি না, ওর জন্য বাকি পেশেন্টদের প্রবলেম হচ্ছে। তো এক প্রকার মেডিকেলে প্রায় 10-12 দিন থাকার পর আমি আমার বাসায় শিফট করি। তখনও দেশ স্বাধীন হয় নাই,
আমার ইনসিডেন্টটা হচ্ছে 19শে জুলাই, আর সরকার পতন হয় 5 তারিখে। অনেক পার্থক্য। তো এই এতদিন যে আমি কিভাবে লুকিয়ে নিজের চিকিৎসা করছি, আমার ফ্যামিলিকে কী পোহাতে হয়েছে, আমাকে কী পোহাতে হয়েছে, আমাদেরকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে যে একটা বেঁচে ফেরা, এটা একটা মানে দুঃস্বপ্ন। আমার সম্পূর্ণ ট্রিটমেন্ট প্রাইভেট হসপিটালে হয়েছে, আমার সকল কাঠকয়লা আমার বাবা মারই পোহাতে হয়েছে, আমি সরকারিভাবে তখনও কোনো সুবিধা পাইনি। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমাকে তালিকাবদ্ধ করা হয়েছে, বাট ওইখান থেকে আমার অনেক বাধা বিপত্তির পর আমাকে 1 লাখ টাকার চেক দেওয়া হয়। কিন্তু এটা আমার মানে যে আমার খরচ ব্যয় হয়েছে এটা সামনে কিছুই না। আমার অবস্থার জন্য আমার বাবাও তার চাকরিতে আর কি রুটিন ওয়াইজ ডিউটি দিতে পারতেছিল না, তো আমার বাবার চাকরি চলে যায়, তা আমার ফ্যামিলি পুরো বেকার হয়ে যায়। আমি একমাত্র ছেলে, আমার জন্য এত কিছু হচ্ছে, তো জিনিসটা আমি না মানতে পারি নাই। আর যেহেতু আমি তাদের একমাত্র সন্তান, হালটা আমারই ধরতে হবে। তো যেখানে আমার বেড রেস্ট থাকার কথা দীর্ঘ 6 মাস, অ্যাটলিস্ট বেড রেস্ট থাকার কথা অ্যাটলিস্ট 6 মাস, তো সেইখানে আমি 1-1.5 মাসের মাথায় এই কাঁচা ঘা নিয়ে এই ব্যথা নিয়ে আমি একটা ফুড কার্ট ক্রিয়েট করি। তো দেখতেছি আমার মানুষের কাছে ছোট হওয়া লাগতেছে, হয়তো আমার হাত পাততে হবে, আমার কে কী দিল না দিল তার আশায় বসে থাকতে হবে, এরকম মানুষ বা চিন্তা শক্তি আমার না। যেখানে আমার বেড রেস্ট থাকার কথা ছিল সেইখানে আমি প্রতিনিয়ত দৌড় ঝাঁপ করতে করতে আমি সম্পূর্ণটুকু দিয়ে আমি একটা ফুড কার্ট ক্রিয়েট করি, যেখানে ডক্টর বলে দিছে তুমি 1-1.5 কেজির ওয়েট নিতে পারবা না, তোমার ভেতরে টান লাগতে পারে, শিলায় চড়ে যেতে পারে। সেইখানে আমি 20 কেজি 25 কেজি ওয়েট ক্যারি করছি শুধু আমি নিজেকে স্টাবলিশ করার জন্য। আমার কাছে তখন কোনো ট্রান্সপোর্টেশনের কস্ট ছিল না, আমার কাছে যাতায়াত ভাড়া পর্যন্ত ছিল না যে আমি রিক্সা দিয়ে যাতায়াত করব। আমি আমার বাসা থেকে উত্তরা 7 নাম্বার আমি নিজেই আমার টানা হ্যাচড়া করছি শুধু নিজেকে স্টাবলিশ করার জন্য, নিজেকে এতটুকু অ্যাফোর্ড করছি যাতে আমার কাছে হাত না পাতা লাগে। পরবর্তীতে যে সরকারি সংস্থাগুলো যে ফাউন্ডেশনগুলো বলে যে আমাদের জন্য তাদের ক্রিয়েট করছে, বাট আমরা তো তাদের কোনো সুফল বা ফলাফল পাইনি, আমাদের পাশে তো তাদেরকে দীর্ঘস্থায়ী পাইনি, তারা আমাদের জন্য আসছে, তাদের ব্যাকআপ প্ল্যান নাই। আমাকে যে গুলিটা করা হয় সেটা হচ্ছে ব্রাশ ফায়ার। ওইটা একটা ক্যানের মধ্যে প্রায় 350 থেকে 400টা প্যালেট থাকে। ওইটা ক্যান যখন ফায়ার করা হয় ক্যানটা ফেটে জাস্ট দূরে যে ছিটকে আঘাত প্রাপ্ত করে। হ্যাঁ, এটা আমাকে কাছ থেকে করার কারণে ক্যানটা ফার্স্টে আমার পেটের ভেতর ঢুকে যায়, দেন ব্রাস্ট হয়ে আমার নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে যায়, যে কারণে আমার ড্যামেজের পার্সেন্টেজটা বেশি। আমার অ্যাবডোমের প্রায় 45% কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও কিডনি, ডান পাশে কিডনিটা পুরোটা ড্যামেজ। আমার ভেতরে এখনও 250টার উপরে প্যালেট আছে। তো আমি যে প্রপার ট্রিটমেন্টটা কোথায় পাবো সেটাও এখন আমার জানা নাই। সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য উপ কমিটি থেকে আমাকে সরকারি কিছু মেডিকেলে ট্রান্সফার করা হয়, ওইখানে এখনও ফলো আপে আছি। ওইখান থেকে জাস্ট আমাকে নেফ্রোলজি থেকে ইউরোলজি ডিপার্টমেন্ট থেকে সার্জারি ডিপার্টমেন্ট থেকে মেডিসিন ডিপার্টমেন্ট, খালি আমাকে ঘোরানো হচ্ছে। বাট প্রপার যে আমার চিকিৎসাটা সেটা আমি এখনও লক্ষ্য পাচ্ছি না। আর আমার যে ডে বাই ডে সিচুয়েশনগুলো আজও ক্রিটিক্যাল হচ্ছে, আমার যে ব্যথার সহিত দিনগুলো কাটাতে হচ্ছে, আমি এটা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি যে ব্যথার পেন কিলার নিব একটা সময় নিতাম, বাট যেহেতু আমার কিডনির প্রবলেম, দীর্ঘমেয়াদী পেন কিলার নিলে এটা আমার জন্য আরও উল্টা ক্ষতিকর। তা আমি প্রপার ট্রিটমেন্টটা কই পাবো বা আমি কীভাবে আমার নিজেকে সুস্থ করতে পারবো সেটা আমার জানা নাই।